প্রিয় ছাত্ররা, দেখো তোমাদের জন্য পাথরকুচির এক বিশেষ প্রজাতির গাছ নিয়ে এসেছি। গাছটার ইংরাজি নাম বেশ মজাদার, মাদার অফ থাউজেন্ডস। বাংলায় বললে দাঁড়ায় হাজার সন্তানের মা। আমি অন্যকে মজা করে বলি 1084 মা। দেখো গাছটার পাতার কিনারাগুলোতে কেমন ছোট্ট ছোট্ট মুকুলের মতো বা চারা গাছের মতো অংশ জন্মেছে। ভালো করে একটু দেখো, এই ছোট্ট ছোট্ট মুকুলগুলো এই গাছ থেকে ঝরে পড়ে এবং নিচে পড়ে দেখো কত চারা জন্মেছে। এগুলো হলো চারা গাছ, আর এটা হলো মা গাছ। এই মা গাছ থেকে হাজার চারার জন্ম হয় বলেই এর হয়তো এরকম নাম, হাজার সন্তানের মা। এই মা গাছকে এমনিতে আমরা জনিত্রী জীব বলি, আর এই চারা গাছগুলোকে আমরা অপত্য জীব বলি। এই জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় জনন। এই জনন জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য। কোনো জড় বস্তু জননে সক্ষম হয় না, অর্থাৎ জড় বস্তুরা জননে অক্ষম হয়। জনন প্রক্রিয়া জীবদেহে ঘটা একটা প্রক্রিয়া, আর জীবদেহে সংঘটিত এইসব প্রক্রিয়াগুলোকে জৈবনিক প্রক্রিয়া বলে। অর্থাৎ জনন একটা জৈবিক প্রক্রিয়া বা জৈবনিক প্রক্রিয়া। জনন প্রক্রিয়ায় কোনো জীব তার নিজ সত্তা ও নিজ আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে। আর যে জীব জননে অংশগ্রহণ করে, বেঁচে থাকার জন্য সে কিন্তু জননে অংশগ্রহণ করে না, কেবল তার নিজের প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জনন কার্য সম্পন্ন করে। অর্থাৎ কোনো জীব জননে অংশগ্রহণ না করলেও কিন্তু সে বেঁচে থাকবে, সে কেবল তার নিজের প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই জননে অংশগ্রহণ করে। তাহলে আমরা জননের সংজ্ঞাটা এরকম করতে পারি, যে জৈবনিক প্রক্রিয়ায় কোনো জীব তার নিজ সত্তা ও নিজ আকৃতি বিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে তার নিজের প্রজাতির অস্তিত্বকে টিকিয়ে রাখে, তাকেই বলে জনন। জীবদেহে জননের প্রয়োজনীয়তাগুলো এবার আলোচনা করব। জননের প্রধান প্রয়োজনীয়তা হলো, জনন প্রক্রিয়ার দ্বারা কোনো জীব তার নিজের প্রজাতির অস্তিত্বকে টিকিয়ে রাখে। আবার অনুকূল পরিবেশ পেলে জীবেরা তাদের দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। অর্থাৎ জনন প্রক্রিয়া কোনো জীব প্রজাতির সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। আবার পৃথিবীতে জীবের জননের তৃতীয় গুরুত্বটি হলো জীবজগতের ভারসাম্য রক্ষা। পৃথিবীতে জীবের মৃত্যুর ফলে পৃথিবীতে জীবের সংখ্যা হ্রাস পায়, কিন্তু জননের দ্বারা ওই সংখ্যা হ্রাসজনিত ঘাটতিটা পূরণ হয়। অর্থাৎ জনন জীবজগতে জীবের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। আবার কিছু কিছু জনন জীবের প্রকরণ এবং বিবর্তনেও অংশগ্রহণ করে। এই জনন প্রক্রিয়াকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, অযৌন জনন আর যৌন জনন। অযৌন জনন, অযৌন। তাহলে আগে যৌন জনন সম্পর্কে জানতে হবে। যৌন জনন এমন এক ধরনের জনন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি হ্যাপ্লয়েড পুংগ্যামেট এবং একটি হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট মিলিত হয়ে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি হয়। অর্থাৎ যে জনন প্রক্রিয়ায় একটি হ্যাপ্লয়েড পুংগ্যামেট এবং একটি হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি হয়, তাকে বলে যৌন জনন। তাহলে অযৌন জনন, তার মানে যৌন জননের ঘটনাগুলো এখানে ঘটবে না। অর্থাৎ অযৌন জননে গ্যামেট সৃষ্টি হয় না এবং গ্যামেটের মিলন হয় না। অযৌন জননে তাহলে হয় কি? অযৌন জননে অপত্য জীব তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যমে এবং রেণু সৃষ্টির মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি, যে জনন প্রক্রিয়ায় জনন কোষ উৎপাদন ছাড়াই এবং জনন কোষের মিলন ছাড়াই কোষ বিভাজনের মাধ্যমে বা রেণু সৃষ্টির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে বলে অযৌন জনন। অযৌন জনন বেশ কয়েকটা উপায়ে হয়ে থাকে, যেমন বিভাজনের মাধ্যমে, কোড়কোদ্গমের মাধ্যমে, পুনরুৎপাদনের মাধ্যমে, খণ্ডীভবনের মাধ্যমে, রেণু উৎপাদনের মাধ্যমে এবং অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিতে। এখন তোমাদেরকে বোঝাবো বিভাজনের মাধ্যমে অযৌন জনন কিভাবে হয়। এই বিভাজনের মাধ্যমে অযৌন জনন মূলত এককোষী জীবেদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের বিভিন্ন জীবেতে দেখা যায়। এই দেখো একটা অ্যামিবা, তোমাদের খুব পরিচিত একটা প্রাণী, কোনোদিনই দেখোনি, অথচ বইয়ে পড়ে বিভিন্ন জায়গায় আলোচনা থেকে জানতে পেরেছো অ্যামিবা সম্পর্কে। এই অ্যামিবা যখন অনুকূল পরিস্থিতিতে আসে, অর্থাৎ খাদ্য, বাসস্থান, জল, উষ্ণতা সব কিছু ঠিকঠাক থাকে, তখন এই অ্যামিবা
আর কোষের নিউক্লিয়াসটা দু ভাগে ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং সেই নিউক্লিয়াসের বিভাজন তল অনুযায়ী সাইটোপ্লাজমও খাঁজ তৈরি হয় এবং সাইটোপ্লাজমও দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে দুটো অপত্য অ্যামিবা কোষ তৈরি হয়। এবং এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা কোষ, তা থেকে তৈরি হলো দুটো অপত্য কোষ। এর আগে তোমরা কোষ বিভাজন পড়ে এসেছো, সেই অনুযায়ী এটা আসলে এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি। আবার তাহলে জনিত্রী কোষ থেকে অপত্য কোষ তৈরি হলো, সেদিক থেকে তোমরা এটাকে কোষ বিভাজন বলতে পারো। আবার যদি এরকম ধরো, জনিত্রী জীব থেকে দুটো অপত্য জীব তৈরি হলো, সেদিক থেকে এটা আবার জনন। অর্থাৎ এককোষী জীবেদের ক্ষেত্রে যেটা কোষ বিভাজন তাই জনন। অর্থাৎ এককোষী জীবেদের কোষ বিভাজন এবং জনন একই ঘটনা। অর্থাৎ এই বিভাজনে আমরা দেখলাম একটা দেহ দুটি দেহে পরিণত হলো। অর্থাৎ এইটাকে বলা যায় দ্বিবিভাজনের মাধ্যমে অযৌন জনন। অর্থাৎ একটা দেহ দুটো ভাগে বিভাজিত হয়ে দুটো জীবে পরিণত হলো। আবার ওই অ্যামিবাই যখন প্রতিকূল পরিস্থিতিতে আসে, তখন অ্যামিবার কোষের বাইরে একটা সিস্ট প্রাচীর গঠিত হয়। শক্ত প্রতিকূল পরিবেশকে মানিয়ে নিতে পারবে এমন একটা প্রাচীর তৈরি হয়, 3 স্তর বিশিষ্ট প্রাচীর, যাকে সিস্ট প্রাচীর বলা হয়। এবং এই সিস্ট প্রাচীর দ্বারা আবদ্ধ অ্যামিবার কোষের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াই গঠন করে। এই প্রত্যেকটা নিউক্লিয়াই কিছুটা সাইটোপ্লাজম দ্বারা বেষ্টিত হয়ে এক বিশেষ গঠন তৈরি করে, যাকে বলা হয় ছদ্ম রেণু বা ছদ্ম রেণু বা সিউডোস্পোর বলে ডাকা হয়। এই সিস্ট প্রাচীর বিদীর্ণ হয়ে এই ছদ্ম রেণুগুলো বাইরে বেরিয়ে আসে, বেরিয়ে এসে অনুকূল পরিবেশে তারা আবার অপত্য অ্যামিবাতে পরিণত হয়। এক্ষেত্রে দেখো, একটা জীব থেকেই অনেক অপত্য জীব তৈরি হচ্ছে। অর্থাৎ একটা জীবকোষেরই বিভাজনের দ্বারা অনেক অপত্য জীব তৈরি হচ্ছে। তাহলে এই বিভাজনটাকে আমরা বলতে পারি বহু বিভাজনের মাধ্যমে অযৌন জনন। তাহলে এটা অ্যামিবা যখন অনুকূল পরিবেশে থাকে তখন দ্বিবিভাজনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে, আর যখন প্রতিকূল পরিবেশে থাকে তখন ওরা বহু বিভাজনের মাধ্যমে বংশবিস্তার করে থাকে। আর এক ধরনের অযৌন জনন হলো কোরকোদ্গমের মাধ্যমে অযৌন জনন। এখন এই কোরক মানে হলো বার্ড বা মুকুল। এই কোরকোদ্গমের মাধ্যমে অযৌন জনন দেখা যায় ইস্ট নামক ছত্রাকে। ইস্ট ছত্রাকের কোষের পরিধি থেকে এরকম ছোট ছোট উপবৃদ্ধি, কখনো একটা বা কখনো একাধিক এরকম উপবৃদ্ধি তৈরি হয়। অর্থাৎ সাইটোপ্লাজম কোষ পর্দা কোষ প্রাচীর সহ বাইরের দিকে ফুলে ওঠে, ফোড়ার মতো ফুলে ওঠে। এই ফুলে ওঠা এই উপবৃদ্ধিগুলোকে বলা হয় বার্ড বা কোরক। এই কোরক এবার এদের নিউক্লিয়াসটা ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে ওই নিউক্লিয়াইটা ওই কোরকের মধ্যে চলে যায়। এবার ওই কোরক বা বার্ড জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হয়ে অপত্য ইস্ট কোষে পরিণত হয়। তাহলে দেখা যাচ্ছে একটা ইস্ট কোষে এইরকম কোরক সৃষ্টি হয়, সেই কোরক জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ইস্ট কোষে পরিণত হয়। এই কোরকোদ্গমের মাধ্যমে বংশবিস্তার করে এমন একটা এরকম উদ্ভিদ হলো ইস্ট ছত্রাক। আবার এটা এককোষী জীব। আবার হাইড্রা নামক নিডারিয়া পর্বের বহুকোষী প্রাণীতেও এই কোরকোদ্গমের মাধ্যমে বংশবিস্তার করা দেখা যায়। যদিও হাইড্রাতে পুনরুৎপাদনের মাধ্যমেও বংশবিস্তার দেখা যায়। তো হাইড্রার দেহের পরিধি থেকেও এরকম উপবৃদ্ধি সৃষ্টি হয়, সেই উপবৃদ্ধি জনিত্রী দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য হাইড্রাতে পরিণত হয়। অর্থাৎ ইস্ট ছত্রাক এবং হাইড্রাতে কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করতে দেখা যায়। এবার বলবো খণ্ডী ভবনের মাধ্যমে অযৌন জনন। এই খণ্ডী ভবনের মাধ্যমে অযৌন জনন দেখা যায় স্পাইরোগাইরা নামক শৈবালে। এটা সাধারণত স্থির জলাশয়ে থাকে, সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট থাকে এদের। একে অনেক সময় পুকুরের রেশম বলে ডাকা হয়। তো এই জলাশয়ে থাকা এই স্পাইরোগাইরা শ্যাওলা কোনো কারণে জলস্রোতে যদি সুতোগুলো ছিঁড়ে যায়, এরকম যদি ছিঁড়ে যায়, তখন ওই খণ্ডিত অংশ থেকে পুনরায় ওই স্পাইরোগাইরা সুতো তৈরি হয়। অর্থাৎ জলের স্রোতে স্পাইরোগাইরা খণ্ডিত অংশ থেকে পুনরায় স্পাইরোগাইরার সুতো তৈরি হয়। এই 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 খণ্ডী ভবনের মাধ্যমে অযৌন জনন স্পাইরোগাইরা শৈবালে দেখা যায়। এই খণ্ডী ভবনের মাধ্যমে অযৌন জননের মতোই আরেক ধরনের অযৌন জনন পুনরুৎপাদনের মাধ্যমে অযৌন জনন। এই পুনরুৎপাদনের মাধ্যমে অযৌন জনন প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমিতে দেখা যায়। এই প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহকে কয়েকটা খণ্ডে বিভক্ত করলে প্রত্যেকটা খণ্ড থেকেই আবার পুনরায় প্ল্যানেরিয়া উৎপন্ন হয়। যেমন তোমরা দেখেছো টিকটিকির লেজ খসে গেলে নতুন লেজ
তৈরি হয়, সেই ঘটনাটাকেও পুনরুৎপাদন বলা যায়। আবার প্ল্যানেরিয়া দেহের একটা খণ্ডিত অংশ থেকে গোটা প্ল্যানেরিয়া তৈরি হওয়া, এটাও পুনরুৎপাদন। দুটোর মধ্যে একটা তফাৎ হলো, এক্ষেত্রে খণ্ডিত অংশ একটা সমগ্র জীবে পরিণত হচ্ছে, আর টিকটিকির ক্ষেত্রে একটা অঙ্গে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ অর্থাৎ টিকটিকির ক্ষেত্রে ওটাকে বলা যায় অঙ্গের পুনরুৎপাদন, আর এটা অযৌন জনন এক ধরনের। এই ঘটনাটা কিন্তু একটা অযৌন জনন। পরীক্ষামূলকভাবে দেখা গেছে প্ল্যানেরিয়ার দেহকে প্রায় 279টা খণ্ডে বিভক্ত করলে ওই 279টা খণ্ড 279টা প্ল্যানেরিয়াতে রূপান্তরিত হয়। আর খণ্ডীভবন আর পুনরুৎপাদন আপাত দেখলে দুটো ঘটনা একই, দুটো ক্ষেত্রেই দেহের খণ্ডিত অংশ থেকে পূর্ণাঙ্গ দেহ তৈরি হচ্ছে, কিন্তু তফাৎটা হলো খণ্ডীভবন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, আর পুনরুৎপাদন প্রাণীদের ক্ষেত্রে এই খণ্ডিত অংশ থেকে অপত্য জীব তৈরি হওয়ার ঘটনাটাকে পুনরুৎপাদন বলা হয়। তাহলে দেখবে খণ্ডীভবনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে স্পাইরোগাইরাস শ্যাওলা, আর পুনরুৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমি। এছাড়াও হাইড্রাতেও একই ঘটনা দেখা যায়। হাইড্রার দেহকেও কয়েকটা খণ্ডে বিভক্ত করলে খণ্ডিত অংশগুলো অপত্য হাইড্রাতে পরিণত হয়। তাহলে প্ল্যানেরিয়া, হাইড্রা প্রভৃতি প্রাণীতে পুনরুৎপাদন পদ্ধতির অযৌন জনন দেখা যায়। এবার আসি রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন। রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন বিভিন্ন অপুষ্পক উদ্ভিদ যেমন শৈবাল, ছত্রাক, মস, ফার্ন প্রভৃতি অপুষ্পক উদ্ভিদে দেখা যায়। যেমন এই দেখো ব্রেড মোল্ড বা রাইজোপাস ছত্রাক। অনেক সময় দেখবে রুটি 5-6 দিন থেকে গেলে জলীয় পরিবেশে থাকলে রুটিতে কীরকম কালো কালো পাউডারের মতো কি যেন লেগে থাকে, সেটা আসলে এক ধরনের ছত্রাক, এবং সেইগুলো ওই পাউডারের মতো অংশগুলো আসলে ওই রাইজোপাস নামক ছত্রাক বা ব্রেড মোল্ডের রেণু। আর ওই ব্রেড মোল্ডের রেণুগুলো বাতাসে ভেসে থাকে, আর ওই কোনো রুটি জলীয় পরিবেশে থাকলে কয়েকদিন থেকে যাওয়ার পর ওই রেণু রুটিতে এসে পড়লে ওই রেণু অঙ্কুরিত হয়ে এরকম রাইজোপাস ছত্রাকের হাইফি তৈরি করে, এবং গোটা রুটিটাকে ছেয়ে ফেলে, রুটিটা নষ্ট হয়ে যায়, আর তখন আর ওই রুটিটা খাওয়া চলে না। অর্থাৎ রেণুর মাধ্যমে বংশবিস্তার করে এমন একটা উদ্ভিদ রাইজোপাস নামক ছত্রাক। আবার মস জাতীয় উদ্ভিদেও এরকম রেণুস্থলী বা ক্যাপসুল তৈরি হয়, সেই ক্যাপসুলের মধ্যে অসংখ্য এককোষী রেণু তৈরি হয়। এই রেণুস্থলী ভেঙে ফেটে যায় এবং রেণুগুলো বাইরে বেরিয়ে এসে আবার এরকম অপত্য মস সৃষ্টি করে। ফার্নের গাছের পাতার উল্টো দিকেও এরকম টিপের মতো বাদামি রঙের অংশ দেখতে পাওয়া যায়, তো এগুলোকে সোরাস বলা হয়। এগুলো আসলে এরকম কিছু রেণুস্থলীর গুচ্ছ, অসংখ্য রেণুস্থলীর গুচ্ছকে সোরাস বলা হয়। এই রেণুস্থলীতেও রেণু তৈরি হয়, এবং সেই রেণু এই পাউডারের মতো অংশ এই পাতা থেকে ছড়িয়ে পড়ে, এবং যে জায়গায় গিয়ে পড়ে অনুকূল পরিস্থিতি পেলে সেখান থেকে আবার ফার্ন গাছ জন্মায়। অর্থাৎ শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন জাতীয় অপুষ্পক উদ্ভিদে রেণুর মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হতে দেখা যায়। সেই জন্য এই রেণুকে অযৌন জননের একক হিসাবেও তুলে ধরা হয়।